স্বাগত প্রবাসে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। সুখবর পাচ্ছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা। আমিরাতে বসেই নতুন জাতীয় পরিচয়পত্র পাবেন তারা। আগামী জুলাই থেকেই শুরু হবে আবেদন প্রক্রিয়া, এই তথ্য জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। কার্যক্রম পরিচালনায় আমিরাতে অবস্থান করছে দুটি বাংলাদেশি মিশন। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদীর প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় পরিচয়পত্র পেতে অনেক সময় ভোগান্তিতে পড়তে হয় প্রবাসীদের। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের দেশে এসে আবেদন করতে হয়। এবার সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের সেই ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে। আগামী জুলাই থেকে শুরু হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম। এরই মধ্যে প্রস্তুতি সেরেছে আবুধাবি বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট। পরিচয়পত্র পেতে হলে আবেদন করতে হবে অনলাইনে। সেখানে বায়োমেট্রিকের নির্ধারিত তারিখ পেয়ে যাবেন আবেদনকারী। এরপর দূতাবাস বা কনসুলেটে গিয়ে দিতে হবে ছবি, ফিঙ্গারপ্রিন্ট ও চোখের স্ক্যান। ল্যাপটপ ও স্মার্টফোনের মাধ্যমেই করা যাবে আবেদন। বাংলাদেশের আপনি ব্যক্তিগতভাবে যে কোনো প্রবাসী বাংলাদেশি নিজে তাদের ল্যাপটপ অথবা সেলফোনের মাধ্যমে আবেদনপত্রটি পূরণ করতে পারে। যারা এটি করতে পারবেন না তারা সেক্ষেত্রে যে কোনো আমাদের টাইপিং সেন্টারে থেকে এটি আবেদনপত্রটি ফিল ইন করতে পারবেন এবং অ্যাপয়েন্টমেন্ট অনুসারে তারা এই আবেদনপত্রের একটি হার্ড কপি নিয়ে দূতাবাসে এবং কনসুলেটে উপস্থিত হবে। প্রবাসী দেশের জাতীয় পরিচয় দেওয়ার ঘোষণায় আনন্দিত প্রবাসীরা। যদিও পুরনো পরিচয়পত্রের তথ্যের অমিল থাকায় জটিলতা থেকে যাবে অনেকের। কেননা এই প্রকল্পের আওতায় কেবলমাত্র নূতন পরিচয়পত্রই দেওয়া হবে, পুরনো পরিচয়পত্র সংশোধনের থাকছে না সুযোগ। এনআইডি কার্ডটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কারণ আমরা আমাদের নিজেদের দেশে গেলে আমরা ব্যাংকের কাজ, জায়গা জমিনের কাজগুলো আমরা করতে পারতাম না। এগুলো নিয়ে আমাদের বিড়ম্বনায় পড়তে হতো, শুধুমাত্র এনআইডি কার্ডটা ছিল না বলে। আমরা দেশে গিয়ে দেখি সেখানে আমাদের ভুল ত্রুটি সংশোধন করার জন্য আমাদের অনেক সময় চলে যায়। এখানে পাসপোর্টের সাথে আমাদের মিল রেখে যেন আমাদের জাতীয় পরিচয়পত্রটা বানানোর সুযোগ করে দেওয়া হয়। আমিরাতের এই কার্যক্রম সফলভাবে সম্পূর্ণ হলে বিশ্বের 40টি দেশের বাংলাদেশি প্রবাসীদের মাঝেও জাতীয় পরিচয়পত্র প্রদান করবে সরকার। মেহেদী, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। ফ্রান্সে সিলেট প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী সভা। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে করা হয় আয়োজন। রাজধানী প্যারিসের স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েস, পরিচালনা করেন ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা সেলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহসভাপতি সুব্রত ভট্টাচার্য শুভ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সালেহ আহমেদ চৌধুরী, ইমদাদুল হক স্বপন, আলী আহমেদ জুবের, সাইদুর রহমান সাইদ, সালেহ আহমেদ, বিলাল আহমদ, মনসুর আহমদ, কামরুল হাসান সেলিম, ইকবাল হোসেন সুমন ও জয়নুল আহমেদ। আয়োজনে বক্তারা সিলেটের উন্নয়নের জন্য আনোয়ারুজ্জামান চৌধুরীকে নির্বাচিত করার আহ্বান জানান। আগামী 21 জুন অনুষ্ঠিত হবে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে সরাসরি পাসপোর্ট পেলেন 2000 প্রবাসী বাংলাদেশি। হাইকমিশনের বিশেষ ব্যবস্থাপনায় বিতরণ করা হয় পাসপোর্ট। চলতি মাসে কয়েকটি পয়েন্ট থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন আবেদনকারীরা। দেশটিতে চলমান বৈধকরণ কর্মসূচিতে যেন বাংলাদেশিরা অংশ নিতে পারেন, এজন্য হাইকমিশনের পক্ষ থেকে জারি করা হয় জরুরি বিজ্ঞপ্তি, যাতে নির্দেশনা দেওয়া হয় দ্রুত পাসপোর্ট ডেলিভারির। তবে যেসব আবেদনকারীর তথ্য অনলাইনে নিবন্ধিত রয়েছে তারাই সরাসরি উপস্থিত হয়ে পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। মার্কিন নিষেধাজ্ঞার ফলে রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ তৈরি হলেও নির্ধারিত সময়ে কাজ শেষ হবে বলে আশাবাদী রাশিয়া। রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি বলেন, এই বছরের মধ্যে বাংলাদেশে আসবে ইউরেনিয়াম। তিনি জানান, দুদেশের কেন্দ্রীয় ব্যাংক শিগগিরই প্রকল্পের অর্থ লেনদেনের বিকল্প ব্যবস্থা চূড়ান্ত করবে। মাহফুজ মিশুর রিপোর্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খরচের হিসেবে দেশের সবচেয়ে বড় কর্মযজ্ঞ। 1,14,000 কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়া। অর্থের সিংহভাগই দেশটির ঋণ সহায়তা। শুরু থেকে নির্বিঘ্নে কাজ চললেও ইউক্রেন যুদ্ধ শুরুর পর কিছুটা ছন্দপতন। রাশিয়ার যে 7 ব্যাংকের উপর আন্তর্জাতিক লেনদেনে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, তার মধ্যে আছে ব্যাংক ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ইকোনমিক অ্যাফেয়ার্স ভিইবি। এই ব্যাংকের সাথেই প্রকল্পের লেনদেন করে বাংলাদেশের সোনালী ব্যাংক। এ অবস্থায় মেগা এই প্রকল্পের অর্থায়নে সংকট হবে কিনা প্রশ্ন রুশ রাষ্ট্রদূতের কাছে। Two countries are working on this question. We will have to sign a new
protocol added to the agreements which were signed previously. It seems this question will be decided soon, not sooner or later, but soon. It will be decided. গেল বছর রূপপুরে বসেছে পরমাণু বিদ্যুৎ প্রকল্পের হৃৎপিণ্ড বলে পরিচিত রিঅ্যাক্টর প্রেসার ভেসেল। সেপ্টেম্বরে এতে মূল জ্বালানি বা ইউরেনিয়াম লোড হওয়ার কথা। সেটি সময় মতো হলে আগামী বছর ফেব্রুয়ারিতে উৎপাদনে যাওয়ার পরিকল্পনা প্রথম ইউনিটের। There were some challenges after introduction of these sanctions. We have to, sanctions by the United States and Western countries. You have to change logistic, but nevertheless, everybody should understand that it will be fulfilled almost in time. 95% of equipment are produced by the Russian company itself. 2400 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই কেন্দ্রটি তৈরিতে 5000 বিদেশি সহ কাজ করছে প্রায় 23000 মানুষ। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন এই প্রকল্পে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলে দাবি রুশ রাষ্ট্রদূতের। Starting from the question of environment, nuclear safety, then safety for the people, and so on and so on. মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মানবিক সহায়তায় সারাদান সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, চীনের রাষ্ট্রদূত সহ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক, UNHCR ও বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত এই বৈঠকে পররাষ্ট্র সচিব, জননিরাপত্তা সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের খাদ্য সহ বিভিন্ন সহায়তা প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোনো সংলাপের আন্তর্জাতিক চাপ বা প্রস্তাব নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ কোনো কনফ্লিক্ট জোন নয় যে জাতিসংঘের মাধ্যমে মধ্যস্থতা করতে হবে। অন্যদিকে কৃষি ও আইনমন্ত্রীও বলেছেন, সংলাপের কোনো সুযোগ বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নেই। জাতীয় নির্বাচনের আর প্রায় 6 মাস, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ নিতে চায় না বিএনপি। সরকার ও অনড় প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনে। এই অবস্থায় দুই দলের মধ্যে সংলাপে আন্তর্জাতিক চাপ বা কোনো প্রস্তাব আছে কিনা এ নিয়ে প্রশ্ন ছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে। নির্বাচনকে সামনে রেখে সংলাপে বসতে হবে, এই ধরনের প্রস্তাবনা কেউই দেননি, অথবা নির্বাচনকালীন সরকারে বর্তমান সংবিধানের বাইরে অন্য কোনো কাঠামোর ধারে কাছেও কোনো সাজেশন কোনো রাষ্ট্র দেয়নি। রাজনৈতিক নেতৃবৃন্দ এটা নিয়ে কেন বলছেন আমার ঠিক জানা নেই। There is no need. জাতিসংঘ তো থাকে একটা ম্যাসিভ কনফ্লিক্ট সিচুয়েশনে, একটা ওয়ার সিচুয়েশনে, অথবা একটা গৃহযুদ্ধের সিচুয়েশনে। বাংলাদেশের পরিস্থিতি অনেককাল আগে সেরকম ছিল। সচিবালয়ে জার্মান রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেছেন কৃষিমন্ত্রীর সাথে। বৈঠকে দ্বিপাক্ষিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক ইস্যুর পাশাপাশি আগামী নির্বাচন নিয়েও আলোচনা হয়। কৃষিমন্ত্রী জানিয়েছেন, জার্মানি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়। তারা বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন দেখতে চায়। এই মুহূর্তে তো ওই রকম কোনো সৃষ্টি হয় নাই যে বিএনপির সাথে কোনো সংলাপ হবে বা হচ্ছে। তারা আন্দোলন করতেছে, করতে করতে যখন এক্সস্টেড হয়ে যাবে তখন তারাই বলবে যে একটা কিছু করা দরকার। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সংলাপ প্রশ্নে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন আইনমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আলাপ আলোচনার কোনো অবকাশ নাই। আমার মনে হয় না যে এর বাইরে আর কিছু বলার আছে। আইনমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের সুযোগ নেই। বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজনকে অর্থ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্কটিশ ন্যাশনাল পার্টি এসএনপির আর্থিক অনিয়মের তদন্তের আওতায় রোববার সন্দেহভাজন হিসেবে তাকে হেফাজতে নেওয়া হয়। গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। গেল এপ্রিল স্টারজনের স্বামী পিটার মুরেলকে একই মামলায় গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হয়। 2021 সালে এসএনপিতে দেয়া অনুদানের 6 লাখ পাউন্ড অন্য খাতে ব্যয়ের অভিযোগ ওঠে। এরপর আনুষ্ঠানিক তদন্ত শুরু করে পুলিশ। চলতি বছরের মার্চে ফার্স্ট মিনিস্টার পদ থেকে সরে দাঁড়ান নিকোলা স্টারজন। দেশটিতে ফার্স্ট মিনিস্টার পদ প্রধানমন্ত্রীর পদমর্যাদার। আটলান্টিক পেরিয়ে কানাডার দাবানলের ধোঁয়া পৌঁছে গেছে ইউরোপে। নরওয়েতে দেখা গেছে ধোঁয়ার কুণ্ডলী। ক্রমেই ইউরোপের আরও দেশে ছড়িয়ে পড়ার শঙ্কা জানাচ্ছেন গবেষকরা। এদিকে এখনও অনিয়ন্ত্রিত কানাডার কয়েক রাজ্যের দাবানল পরিস্থিতি ভয়াবহতা আরও বাড়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে।
দাবানলের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ তাণ্ডব দেখছে কানাডা। আগুনের লেলিহান শিখায় পুড়ছে মাইলের পর মাইল বনভূমি। 4 শতাধিক স্থানে ছড়িয়ে পড়েছে আগুন, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অনেক জায়গাতেই। কানাডার বনভূমি পোড়ার ধোঁয়া ইতোমধ্যে ভয়াবহ আকারে ছড়িয়েছে যুক্তরাষ্ট্রে। এবার আটলান্টিক পেরিয়ে সেই ধোঁয়া পৌঁছে গেছে ইউরোপেও। নরওয়ের আকাশ ছেয়ে গেছে ধোঁয়ায়। দেশটির জলবায়ু ও পরিবেশ গবেষণা ইনস্টিটিউটের শঙ্কা, আগামী কয়েকদিনের মধ্যেই ইউরোপের আরও কিছু দেশে পৌঁছাবে ধোঁয়া। আমরা এখানে ধোঁয়া দেখতে পাবো এবং গন্ধ পাবো। কানাডায় দাবানল অব্যাহত থাকায় ধোঁয়ার প্রবাহ অব্যাহত থাকবে, ছড়িয়ে পড়বে ইউরোপের বেশ কিছু এলাকায়। তবে এই ধোঁয়া আমাদের স্বাস্থ্যের জন্য সেভাবে ক্ষতিকর হবে না। এদিকে প্রাণপণ চেষ্টার পরেও নিয়ন্ত্রণে আসছে না কুইবেক, অ্যালবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া, নোভা স্কোশিয়ায় ছড়ানো আগুন। এরই মধ্যে পুড়ে গেছে লাখ লাখ একর বনভূমি। বিশেষজ্ঞরা বলছেন, কার্বন নিঃসরণ কমিয়ে বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে না পারায় দাবানল সহ প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত বলে আখ্যা দিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে চলমান সব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি করেন। অভিযোগ করেন, তাকে হেনস্থার উদ্দেশ্যেই হাতিয়ার বানানো হয়েছে বিচার ব্যবস্থাকে। জর্জিয়ায় রিপাবলিকানদের সমাবেশে দেয়া ভাষণে সমর্থকদের একজোট হওয়ার আহ্বান জানান ট্রাম্প। আদালতে আনুষ্ঠানিক বিচার কাজ শুরুর পর প্রথমবারের মতো জনসম্মুখে হাজির ডোনাল্ড ট্রাম্প। জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনা 2 অঙ্গরাজ্যে রিপাবলিকান সমর্থকদের সামনে ভাষণ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। নিজেকে নির্দোষ দাবি করে তার বিরুদ্ধে সব অভিযোগ হাস্যকর ও ভিত্তিহীন বলে দাবি করেন। জর্জিয়ায় 1 ঘন্টারও বেশি সময় ধরে দেয়া বক্তব্যে সপক্ষে সাফাইয়ের পাশাপাশি বিচার ব্যবস্থার কড়া সমালোচনা করেন ট্রাম্প। দুর্নীতিবাজ ও প্রতারক আখ্যা দিয়ে তোপ দাগান তদন্তকারীদের দিকেও। এদেশে যা হচ্ছে তা কখনো কোথাও হয়নি। নথি সংক্রান্ত বিষয়গুলো প্রেসিডেন্সিয়াল রেকর্ডস আইনের আওতায় বিবেচনার কথা, ফৌজদারি অপরাধ হিসেবে নয়। স্থানীয় অ্যাটর্নিরাও নির্বাচন বিষয়ে নাক গলাচ্ছে, দুর্নীতি করছে। সাবেক মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, বিচার ব্যবস্থাকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছে বাইডেন প্রশাসন। তবে এসব ষড়যন্ত্রে ডোনাল্ড ট্রাম্পকে ঠেকানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন। জো বাইডেনের বাড়িতেও অনেক গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছে, অথচ কেবল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা চলছে। ইতিহাসে ক্ষমতার এমন অপব্যবহার আর হয়নি। বাইডেন তার প্রধান প্রতিদ্বন্দ্বীকে জেলে ঢোকাতে চাইছেন। তাদের অপচেষ্টাকে রুখতে হবে, আর আপনারাই পারবেন তাদের হারিয়ে দিতে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো ফৌজদারি অভিযোগ আনা হয়েছে কোনো সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে। মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর নথি সরানো সহ 37টি অভিযোগে মামলা চলছে ট্রাম্পের বিরুদ্ধে। এমন সময়ে তাকে অভিযুক্ত করা হলো যখন আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের হয়ে দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে তিনি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।